ওর ক্লাসের কোনো মনেই নেই আজকে, মন থাকলে এই অবস্থা হতো। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা এখন আসুন, সমুচ্চয়ী অব্যয়। অব্যয় পদের মধ্যে প্রথম প্রকার হচ্ছে সমুচ্চয়ী। সমুচ্চয়ী মানে হচ্ছে কোনো একটা বাক্যের সাথে অন্য একটা বাক্যের অথবা বাক্যস্থিত একটা পদের সাথে অন্য একটা পদের কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন, তিনটা কাজ করে। সংযোজন মানে দুই পাশে দুইটা সেম বাক্য হতে হবে। পজিটিভ হলে দুইটাই পজিটিভ, নেগেটিভ হলে দুইটাই নেগেটিভ। আর একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তবে তাকে বলে বিয়োজক। একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় কোনো বাক্যে তবে তাকে কি বলে? বিয়োজক অব্যয় বলে। শেষ। তাহলে আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, এটার হচ্ছে সমুচ্চয়ী। আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি, এটার নাম হচ্ছে কি? সমুচ্চয়ী। তাহলে এটা সংযোজন, এটা বিয়োজন। সংকোচন কোনটা তাহলে? সংকোচন মানে যে কর্তা যে ক্রিয়ার মাধ্যমে কর্তা সংকোচ বোধ করে, যে ক্রিয়ার মাধ্যমে কর্তা কি করে? সংকোচ বোধ করে, তবে তাকে বলে সংকোচক অব্যয়। যে ক্রিয়ার মাধ্যমে কর্তা সংকোচ বোধ করে তাকে বলে সংকোচক। আমি বললাম আপনি অনেক ভালো, কিন্তু আপনি একটা চোর। এই, চোর বলার পর এখন আপনার কি খবর? হ্যাঁ, কাউরে বললেন হ্যাঁ আপনি অনেক ভালো, কিন্তু আপনি একটা চোর। এখন কি সে একটু সংকোচ বোধ করবে নাকি করবে না? অবশ্যই সংকোচ সংকোচ এটার বোধ নামই করবে হচ্ছে স্যার। সংকোচক। যে বাক্যে ক্রিয়ার কারণে কর্তা সংকোচ বোধ করে, ক্রিয়ার কারণে কর্তা সংকোচ বোধ করে, তবে তাকে বলে হচ্ছে কি? সংকোচক অব্যয়। ক্রিয়ার কারণে কর্তা সংকোচ বোধ করে, তবে তাকে বলে হচ্ছে কি? সংকোচক অব্যয়। যে বাক্যে ক্রিয়ার কারণে কর্তা সংকোচ বোধ করে তবে তাকে বলে হচ্ছে কি? সংকোচক অব্যয় বলে। তাহলে দেখুন এরপরে কি আছে। এরপরে যাবেন হচ্ছে অব্যয়পদ শেষ হলো, সমুচ্চয় শেষ হলো। অনন্যই অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন। যেমন মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, উচ্ছ্বাস প্রকাশে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখন দেখুন এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। তাহলে তাকে বলি হচ্ছে কি? অনন্যই অব্যয়। দেখুন, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে সরাসরি বোঝাই। এই বাক্যের মধ্যে যদি আমি মরি মরি শব্দটা বাদ দেই তাহলে কি বাক্যের অর্থ ঠিক থাকবে নাকি থাকবে না? কি সুন্দর থাক- প্রভাত, এমনি তো বোঝা যায় যে কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি না বললেও হয়। আচ্ছা আপনারা কখনো কি মরি মরি শব্দটা বলেন? না স্যার। আপনারা এটার ইংরেজি বলেন ওয়াও, কি কিউট সকাল। হ্যাঁ, এই যে ওয়াও বলে যে চিৎকার দেন, হ্যাঁ, এটার নাম হচ্ছে অনন্যা আব্রী। ওয়াও। আচ্ছা এখন আসুন, এই ওহ শিট মাঝে মাঝে রাগে বলেন না? ওহ শিট, ইংরেজিতে গালি দেন, হ্যাঁ, বাংলাই বলতে পারেন না। এটাকে বলে হচ্ছে কি? অনন্যই। যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন, তবে তাকে বলে হচ্ছে কি? অনন্যই অব্যয়। তাহলে দুই নম্বরে দেখুন তো, হ্যাঁ আমি যাব, না আমি যাব না। এই যে হ্যাঁ শব্দটা বললাম, এটা অনন্যই। না, এই শব্দটা বাদ দিলেও বাক্যটা স্বাধীন। তাহলে এই না শব্দটা হচ্ছে অনন্যই বই। হ্যাঁ আমি যাব, না আমি যাব না। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। বেশ। সাউন্ড হচ্ছে কার কার এখানে? সুমাইয়া আপনার এখানে সাউন্ড হচ্ছে? সুমাইয়া সাউন্ড হচ্ছে। আচ্ছা এরপরে যান, এরপরে কি আছেন? এরপরে এয়া বলেন মিথিলা, জি স্যার। বাকি উদাহরণগুলো বলেন তো কোনটা এখানে অনন্যই অব্যয়। আমি আজ আলবৎ যাব, নিশ্চয়ই পারবো। আপনি জি যখন স্যার। বলেছেন ব্যস্ত আমি যাব, বলুন। অনুমোদন বাচক বাচকতায় আছে আমি যখন, সরি, আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব। আর সমর্থন সূচক জবাবে এটা দরকার নেই, আপনি। খালি বাক্যটা বলবেন যে এখানের মধ্যে কোনটা অনন্যই অব্যয়। তা তো আপনি যা জানেন তা তো ঠিকই বটে। তা তো না বললেও কি আমার বাক্যটা সঠিক ছিল? খালি এখানে অতিরিক্ত কি বলছেন? তা তো। যেহেতু অতিরিক্ত বলছেন তবে তাই এটাকে বলে হচ্ছে অনন্যই অব্যয় বলে। আচ্ছা এরপর এখানে কি আছে? উ, পায়ে বড্ড লেগেছে, এখানে অনন্য এটা আছে উ। হুম। না, এ কষ্ট অসহ্য, হুম। এখানে না আছে অনন্যই। হ্যাঁ। ছি ছি, এত নীচ, এখানে ছি ছিটা আছে অনন্যই। হুম। কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, এখানে কি আপদটা অনন্যই। হুম। ওগো আজ আসনে ঘরের বাহিরে, হুম। এখানে ওগোটা আছে অনন্যই। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে হ্যাঁ আপনি পিছু বই বলে। দেখে বলতেছেন? জি স্যার, আমার কাছে বই আছে স্যার। গুড বই। জি স্যার। হ্যাঁ বলুন। এখানে পাছে শব্দটি অনন্যই। পাছে লোকে কিছু বলে সংশয় সংকল্প সদা টলে, অর্থ কি বলতে পারেন কেউ? যে মনে হয় পিছনে কেউ কিছু বলতেছে। আপনি যত ভালো কাজই করেন না কেন আপনার পিছনে মানুষ সবাই আপনাকে ভালো বলবে না। হ্যাঁ, আপনারে বলবেন মা কেমন আছো, বাপ কেমন আছো, পিছনে বলবে আজ তো একটা খারাপ।
তখন আপনারা বললো খারাপ। যখন চাকরিটা হবে তখন বুঝবেন মানুষ পিছনে কেমনে বলে। যখন পুলিশ যাবে ভেরিফিকেশন করতে, আরে এ তো জামাত, এর বাপ জামাত, এর মা জামাতের 14 গোষ্ঠী জামাত, এস, আইসা জামাত এই শব্দটা বইলে আইসা আপনার বলবে এই তোমার চাকরির জন্য পুলিশ আসছিল, আমি খুব ভালো বইলা দিছি, বইলা কি দিছে জামাত, 12টা বাজে ছাড়বে। গ্রামের মানুষ খুবই খারাপ, এরা আপনার ভালো দেখতে পারে না। লেঙ্গুর ধরে ওই যে লেজ আছে না বানরের মতো, লেজ ধরে টাইনা নামানোর চেষ্টা করবে, যখন দেখবে উঠে গেছে তখন মাথায় রাখবে। ওরা সর্বোচ্চ চেষ্টাটা করবে কেমনে আপনাকে নামানো যায়। যখন চাকরিটা হবে তখন ভেরিফিকেশনের জন্য চোখ কান খোলা রাখবেন, কান দুইটা খরগোশের মতো খাড়া রাখবেন। পুলিশ ফোন দিছে, দুনিয়ার 7 খুন মাফ, সব ফালাই দিয়ে পুলিশের সাথে দেখা করেন। টাকা চাইছে 5,000, দিয়ে দেন 500, চাইছে 2,000, দিয়ে দেন 500, যেমনি হোক তাকে ম্যানেজ করেন, কারণ এটা ছাড়া আপনার চাকরি পার্মানেন্ট হবে না। আপনাকে চাকরি পার্মানেন্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশনের পজিটিভ বিরূপ মন্তব্য থাকা লাগবে। তাহলে এমন একটা অব্যয় অনন্যই অব্যয় যে শব্দটা ছাড়াও বাক্যটা স্বাধীন, তবে তাকে বলে কি অনন্যই অব্যয়। তারপরে যেমন হচ্ছে অনুসর্গ। যে সকল অব্যয় অনুসর্গ মানে কি বাক্যের বিশেষ্য এবং সর্বনামের মতো ব্যবহৃত হয়। মাঝখানে বসে, ওকে দিয়ে কোনো কাজ হবে না, দিয়ে আমি তোমার তরে এসেছি। বুট বইয়ে একটা অধ্যায় আছে, তর তরে, পর পরে, মাঝে মাঝরে, অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, এটা একটু পড়ে নেবেন। 11 ধরনের শব্দকে বলে অনুসর্গ। 11 ধরনের শব্দকে অনুসর্গ বলে। তাহলে কি কি শব্দ? দ্বারা, দিয়ে, বিনে, বিহনে, তর তরে, পর পরে, মাঝে মাঝরে। আসো তুমি প্রভু জগৎ মাঝরে, আসো তুমি প্রভু জগত মাঝরে। তাহলে এই মাঝে বা মাঝরে শব্দটা হচ্ছে একটা কি অনুসর্গ। মাঝে অথবা মাঝরে এই শব্দটা হচ্ছে কি একটা অনুসর্গ। তারপরে দেন অনুসর্গ মানে কি অব্যয়। অনুসর্গ মানে কি অব্যয়। কোন কোন কিছু কিছু অব্যয়কে অনুসর্গ বলে, কিছু কিছু অব্যয়কে অনুসর্গ বলে, কিছু কিছু অব্যয়কে কি বলে? অনুসর্গ বলে। এরপরে আসুন, এরপরে কি আছে? অনুকার অব্যয়। অনুকার মানে কি মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি আর কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, মানুষ কি কি শব্দ করতে পারে? মানুষ যে সমস্ত শব্দ করতে পারে তবে তাকে বলে মানুষের ধ্বনি। যেমন ওয়াও ওয়াও বাচ্চার কান্না, হি হি হাসার শব্দ। ওয়াও ওয়াও বাচ্চার কান্না, হি হি হাসার শব্দ, ওয়াও ওয়াও বাচ্চার কান্নার শব্দ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে হি হি হাসার শব্দ, হি হি, ওয়াও ওয়াও। বস্তুর ধ্বনি, বস্তু যত শব্দ করতে পারে সকল শব্দগুলি হচ্ছে কি অনুকার। বস্তু যত শব্দ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ তুমি রেকর্ড দিয়ে দাও না, আমি আধা ঘন্টা ক্লাস নিয়ে নিছি, জাহিদ এসে করে রেকর্ড নাই। আচ্ছা ওটা আমি ঠিক করে দিছি। বস্তুর ধ্বনি দেখেন, বস্তুর ধ্বনি কি মানুষের ধ্বনি। বস্তু কি করে? কর্ক শব্দ করে, ঝিম ঝিম, রিম ঝিম, ঝমঝম, কলকল, এগুলো বস্তুর ধ্বনি। আচ্ছা, প্রাণীর ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, হুক্কা হুয়া, মিউ মিউ। হ্যাঁ, এরপরে কি আছে? কা কা, কুহু কুহু, যত জীবজন্তু যত ডাক দিতে পারে, মানুষ যত সাউন্ড করতে পারে। আচ্ছা সরি, 4 নম্বরে হচ্ছে অনুভূতিজাত বা কাল্পনিক। কল্পনা করতে হয়, মাথাটা ব্যথায় কুটকুট কুট করে কামড়াচ্ছে, মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে, কুটকুট করে কামড়াচ্ছে। এই যে দেখুন, কুট কুট, কুট কুট, কুট কুট, কুট কুট, কয়বার হচ্ছে? 2বার হয়েছে। আচ্ছা, মাথা ব্যথা হলে কখনো কুট কুট করে শব্দ করে? না করে স্যার। না। কুটকুট করে কি শব্দ করে? করে না। মাথাটা ব্যথায় কখনো কুটকুট করে শব্দ করে না। তাহলে দেখুন, আমরা কিভাবে বুঝলাম যেটা কুটকুট করছে? আমরা ফিল করি, অনুভব করি। বললাম ফোড়াটা ব্যথায় টন টন করছে। আচ্ছা, ফোড়া কি কখনো টন 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 শব্দ করে? করে না। তাহলে আমি কি করে বুঝলাম? তাহলে আমি কি করে বুঝলাম যে ফোড়াটা ব্যথায় টন টন করছে? তাহলে টন 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 শব্দ করছে, তবে তাকে বলে হচ্ছে কি অনুকার অব্যয়। তাহলে 4 ভাবে হয় এই অনুকার অব্যয়। বলুন কি কি 4 ভাবে হয়? মানুষের ধ্বনি, বর্জ্যের ধ্বনি, বলুন। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। বলুন। বস্তুর ধ্বনি। মানুষের ধ্বনি, বস্তুর ধ্বনি, আর এটা স্যার কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। শেষ। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক। শেষ। এই 4 ধরনের শব্দকে কি বলে? এই 4 ধরনের শব্দকে বলে হচ্ছে অনুকার মানে আওয়াজ। অনুকার অথবা আওয়াজ বলে এই 4 ধরনের শব্দকে। আচ্ছা, এরপরে যাবেন। এরপরে কি আছে? এরপরে হচ্ছে কি অব্যয়পদ। শেষ। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। অব্যয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
কথা বলুন, কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? না স্যার। বলুন। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, কথা বলতে হবে আপনারা। ইয়েস অর নো দুইটা থেকে একটা বলবেন। অব্যয়পদ 4 প্রকার। এরপরে যাবেন ক্রিয়াপদ। একটা শব্দ দ্বারা যদি কোনো একটা কাজ করা বোঝায় তবে তাকে বলে ক্রিয়াপদ। কোনো একটা শব্দ দ্বারা যদি কোনো একটা কাজ করা বোঝায় তবে তাকে কি বলে? ক্রিয়াপদ। ক্রিয়া এই ক্রিয়াপদ কয় প্রকার হয়? প্রথমত 2 প্রকার। কি কি? সমাপিকা ক্রিয়া, সমাপিকা। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা মানে কি? বাক্য অসমাপিকা সমাপ্ত মানে হবে নাকি সমাপ্ত হবে না? ফার্স্টে সমাপ্ত হবে না। সমাপ্ত হবে না। অসমাপিকা। আর সমাপিকা মানে সমাপ্ত হবে। তাহলে আমি বললাম ছেলেরা শুয়ে পড়লো। ছেলেরা শুয়ে, ছেলেরা শুয়ে, বাক্য কি এটা? কি সমাপিকা না অসমাপিকা ক্রিয়া? অসমাপিকা। আচ্ছা, অসমাপিকা। বাক্যেরা কি আদৌ শুনতে পাচ্ছেন? যখন আমি বলবো পড়লো মানে বাক্যটা শেষ হলো, তাহলে এটার নাম কি? সমাপিকা ক্রিয়া। এটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা, যে শব্দ দ্বারা কোনো বাক্য সমাপ্ত হয় না, তাহলে তাকে বলে হচ্ছে অসমাপিকা। আর বাক্য সমাপ্ত হলে সমাপিকা। সমাপিকা ক্রিয়া প্রথমত 4 প্রকার। সকর্মক, সংজ্ঞা বলুন একজনে। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ। বলুন। সকর্মক, অকর্মক, বলুন সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ। সমধাতুজ। শেষ। সকর্মকের সংজ্ঞাটা বলুন বই দেখে। যে বাক্যের একটা কর্ম আছে তাকে বলে সকর্মক, কোনো কর্ম নাই অকর্মক, 2টা কর্ম থাকলে দ্বিকর্মক। বলুন। কর্মক। বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলো, সেটা হচ্ছে সমধাতুজ। হ্যাঁ, তারপর বলুন বলুন বলুন। এই 4টা বলুন, প্রথমে 4টা। সকর্মকের সঙ্গে বলবো। হ্যাঁ, সংজ্ঞা বলবেন। যে ক্রিয়ার কর্মপদ আছে সেটা হচ্ছে সকর্মক, যেটার ক্রিয়াপদ নেই সেটা হচ্ছে অকর্মক, যেটা 2টি ক্রিয়াপদ আছে সেটা দ্বিকর্মক, আর এই 2টি ক্রিয়া না, 2টা কর্ম। কর্মপদ। বাক্যের ক্রিয়া কর্মপদ একটা যদি কর্ম একক। থাকলে সকর্মক, 2টা কর্ম থাকলে দ্বিকর্মক, কর্ম না থাকলে অকর্মক। তাহলে দেখুন তো এই বাক্যগুলোতে ক্রিয়াপদ কোনটা? রহিম পরে। কোনটাতে ক্রিয়াপদ কোনটা? স্যার প্রথমটায় তো স্যার ক্রিয়াপদ নেই। এই, রহিম আপনি খালি গুলাইয়া ফেলাইতেছেন। আপনি কি ঘুমাইতেছেন নাকি? কে কথা বলতেছেন? কে? রহিম পরে। পড়ে। রহিম বই পড়ে। পড়ে, পড়া। এটা ক্রিয়া, পড়া ক্রিয়া, দেওয়া ক্রিয়া, ঘুমিয়েছে ক্রিয়া। এখন বুঝছেন ক্রিয়া কোনটা? জি স্যার। হ্যাঁ, এই কথা বলুন। রহিম বই পড়ে, রহিম পড়ে, পড়াটা ক্রিয়া, পড়াটা ক্রিয়া, দিলেনটা ক্রিয়া, ঘুমিয়েছে এটা ক্রিয়া। এখন প্রশ্ন করুন, এখন প্রশ্ন করুন, রহিম পড়ে। কর্ম বের করার কৌশল কি? কর্ম বের করার কৌশল হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে কি? কর্ম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে। তাহলে প্রশ্ন করেন রহিম পড়ে। কি পড়ে? ধরেন আমি একটা উদাহরণ দিই। আমার 3টা বোন। এক বোনের 2টা বেবি, এক বোনের একটা বেবি, এক বোনের কোনো বেবি নাই। তাহলে দেখুন, রহিম পড়ে, কি পড়ে? উত্তর নাই। কাকে পড়ে? উত্তর নাই। তাহলে এখানে কোনো কর্ম নাই। এটাকে বলে অকর্মক ক্রিয়া। আপনাকে বুঝাইতে হবে, আমি একবারই বুঝাবো। অকর্মক ক্রিয়া। রহিম বই পড়ে, কি পড়ে? বই। কয়টা কর্ম? একটা। একটা কর্ম, তাহলে তার নাম কি? সকর্মক ক্রিয়া। এটার নাম কি? সকর্মক ক্রিয়া। মা আমাকে কলম দিলেন, কাকে দিলেন? আমাকে। কি দিলেন? কলম। কয়টা কর্ম আছে? 2টা। তাহলে এটাকে বলে হচ্ছে বিকর্মক ক্রিয়া। খুব এক ঘুম ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি? ঘুম। ঘুমটা হচ্ছে একটা কর্ম। ঘুমটা হচ্ছে কি? একটা কর্ম। তাহলে দেখুন, এই ঘুমের মূল ধাতু হচ্ছে ঘুম, আর ঘুমিয়েছে এর মূল ধাতু হচ্ছে ঘুম। 2টার মূল ধাতু হচ্ছে ঘুম। এটার মূল ধাতু হচ্ছে ঘুম, এটার মূল ধাতু ঘুম। তাহলে যেহেতু 2টার মূল ধাতুই ঘুম, তাহলে তার নাম হচ্ছে কি? সমধাতুজ ক্রিয়া। ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে তবে তাকে বলে হচ্ছে কি? সমধাতুজ ক্রিয়া। মিথিলা, একটা লাইন বুঝান। প্রথমটায় রহিম পড়ে, কিন্তু বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আহ,
উত্তর পাওয়া যাচ্ছে না, এই কারণে এটা হবে অকর্মক। কোনো কর্ম নাই এজন্য অকর্মক। আচ্ছা, রহিম, দ্বিতীয়টা আছে রহিম বই পড়ে। এখানে রহিম কি পড়ে? বই পড়ে। এখানে কর্ম আছে বিধায়, আর কর্ম আছে একটি, কারণ এটি সকর্মক। মা আমাকে কলম দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। কি দিলেন? কলম দিলেন। এখানে কর্ম হচ্ছে দুইটি, যার গুড। কারণে এটি দ্বিকর্ম। এক ঘুম ঘুমিয়েছি। এখানে ঘুম, ঘুমটা হচ্ছে কর্ম, আর ঘুমিয়েছি, স্যার আমার একটা প্যাচ লেগে গেছে। ঘুম এটা কর্ম, মূল ধাতু ঘুম, ঘুমিয়েছে এটা ক্রিয়া, এটার মূল ধাতু জি হচ্ছে ঘুম। খুব এক ঘুম ঘুমিয়েছে, দুইটা মূল ধাতু যেহেতু ঘুম, তাহলে এটাকে বলে স্যার। সমাধাতুজ। ক্রিয়া এবং কর্মের মূল ধাতু এক হলে তবে তাকে বলে কি? সমাধাতুজ কর্ম। কেয়া, মাশফি আক্তার কেয়া, রহিম, জি স্যার। আপনি চারটা লাইন রহিম বোঝান। রহিম পড়ে, পড়া একটা কাজ। হ্যাঁ। কি পড়ে, এখানে কি বা কাকে দিয়া এখানে উত্তর পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা অকর্মক ক্রিয়া। হ্যাঁ। রহিম বই পড়ে, রহিম কি পড়ে? রহিম বই পড়ে, এখানে একটা আছে কর্ম, এই হুম, জন্য এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। মা হুম, আমাকে কলম দিলেন। মা আমাকে কি দিলেন? কলম দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। এখানে দুইটা, আমাকে কলম, এখানে দ্বিকর্মক। খুব হ্যাঁ, এক ঘুম ঘুমিয়েছি, ঘুম এটা কর্ম, আর হুম, ঘুমিয়েছি, ঘুমিয়েছেটাও ক্রিয়া। ঘুম, ক্রিয়া। ক্রিয়া, হুম, এই জন্য এটা সমধাতুক। ক্রিয়া এবং কর্মের মূল ধাতু এক। ঘুম। খুব এক মারা মারিয়াছি, দুইটার মূল ধাতু মার। খুব এক হাসা হাসিয়াছি, দুইটার মূল ধাতু হচ্ছে হাস। খুব এক পড়া পড়িয়াছি, দুইটার মূল ধাতু হচ্ছে পর। খুব এক নাচা নাচিয়াছি, মূল ধাতু হচ্ছে নাচ। এরকম যদি হয় তবে তাকে বলে হচ্ছে কি? সমাধাতুজ ক্রিয়া বা ক্রিয়া। সমাধাতুজ কর্মের নাম সমাধাতুজ কর্ম, আর ক্রিয়াটার নাম সমাধাতুজ ক্রিয়া। বাকি সবাই বুঝতে পারছেন নাকি না? ইয়েস এর নো কমেন্ট করবেন। আপনার লাস্ট ক্লাস, নাহলে আজকে আপনাদেরকে খুব বকাবকি Yes, করতাম। sir. লাস্ট ক্লাস এই জন্য কিছু বলতেছি না, নাহলে খুব বকাবকি করতাম। একটা মানুষ কথা বলেন না। ভালো মন্দ, বুঝেছি বুঝি না, একটা কিছু তো বলবেন। দুইজন খালি কথা বলছে, আর কারো খবর নাই। স্যার বুঝতে পারছি। এস টি ইউসুফ, আপনার এখানে খালি শুধু শব্দই হয়, আপনার প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারেন না, আর খালি এমনি খালি সাউন্ড হয়। এস টি ইউসুফ, আর কি আছেন? স্যার। ইকু, ইকু ইকু ইকু, ঘুমাচ্ছেন? না স্যার, ঘুমাচ্ছি না। তাহলে কথা বলেন না কেন? এই মাত্রই তো আসলাম। হ্যাঁ, এই মাত্রই তো আসলাম। কেন এইমাত্র আসলেন কেন? ক্লাস তো ছিল 4টা থেকে, 3টা, সরি 3টা থেকে। তিনটা থেকে। হ্যাঁ। স্যার পাই নাই তো, এখন পাইছি তারপরে ঢুকলো। আচ্ছা, আপনি এটা বুঝছেন এই 4টা লাইন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার। ওকে। তাহলে আমরা যাব হচ্ছে যৌগিক ক্রিয়া। যে বাক্যের মধ্যে পাশাপাশি দুইটা ক্রিয়া থাকে তবে তাকে বলে যৌগিক ক্রিয়া। যৌগিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়, তবে তাকে বলে হচ্ছে কি? যৌগিক ক্রিয়া। যাকে ভাঙ্গা অথবা বিশ্লেষণ করা যায়, তবে তাকে বলে হচ্ছে কি? যৌগিক ক্রিয়া। ভাঙ্গা অথবা বিশ্লেষণ করা যায়। দেখুন, ছেলেরা শুয়ে পড়লো। শোয়া একটা কাজ, পড়া একটা কাজ। শিক্ষা এমন সংস্কার মুক্ত হয়ে থাকে, হওয়া একটা কাজ, থাকা একটা কাজ। তিনি বলতে লাগলেন, বলা একটা কাজ, লাগা একটা কাজ। বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন। সে চলতে থাকলো, সে চলতে থাকলো। চলা একটা, থাকা একটা, পাশাপাশি দুইটা ক্রিয়া। তাহলে এটাকে বলে হচ্ছে কি? যৌগিক ক্রিয়া। কোন একটা বাক্যের মধ্যে যদি পাশাপাশি দুইটা ক্রিয়া থাকে তবে তার নাম হচ্ছে যৌগিক। যৌগিক মানে কি আমরা কি বুঝি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়, যাকে ভাঙলে দুইটা ক্রিয়া যে পাওয়া যায় তাকে বলে হচ্ছে যৌগিক। যাকে ভাঙলে দুইটা ক্রিয়া পাওয়া যায় তবে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া। মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়ার সংজ্ঞাটা একটু বোর্ড বইটা দেখে পড়বেন। বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আকার যদি থাকে, 3টা শব্দ বলছি, বোর্ড বইটা দেখে একজনে পড়ুন। বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যুগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। নাম ধাতুরটা সংজ্ঞা বলুন। বলুন। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলা হয়। বেশ। দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? বোর্ডে তাকান তো।
যে কেউ বলেন ডিফারেন্স কোথায়? স্যার নাম ধাতুতে আ প্রত্যয় যোগ আছে, হ্যাঁ, আর ওখানে মিশ্র ধাতুতে স্যার যে কোনো একটা মৌলিক ধাতু। যে কোনো একটা উদাহরণগুলো কেউ বুঝাইতে পারবেন আমাকে? আমি একবার বুঝাই দিচ্ছি, এরপর আপনাদেরকে বুঝাইতে হবে। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে, বিশেষ্য বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে যদি আকার আসে তবে তার নাম হচ্ছে নামধাতু। আকার আসলে তার নাম কি? নামধাতু। বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আকার, মনে রাখবেন নামের মাঝখানে কি আছে? আকার। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা অনুকার, আলাদা আলাদা। বিশেষ্যের নিচে বিশেষ্য, বেত একটা নামপদ, এরপরে কি আছে? বিশেষ্য প্লাস তাহলে নাম ধাতু। 3-এর সাথে 4 যোগ করো, যোগ একটা মৌলিক ধাতু, বিশেষ্য। এরপরে কি আছে? কর, কর তো আকার না, বিশেষ্য প্লাস তাহলে তার নাম হচ্ছে কি? মিশ্র ধাতুর ক্রিয়া। এটা হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া, আর এটার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা, মা ছেলেকে ধমকাচ্ছে, ধমক একটা অবস্থা মানে বিশেষণ। এরপরে কি আছে? এই যে বিশেষণ প্লাস সমান সমান তার নাম হচ্ছে কি? নাম ধাতুর ক্রিয়া। তাকে দেখে আমার লজ্জা করে, লজ্জা একটা বিশেষণ, করে একটা মৌলিক ধাতু। বিশেষণের পরে কি আছে? মৌলিক ধাতু আছে। বিশেষণ এরপরে কি আছে? মৌলিক ধাতু আছে। বিশেষণ এরপরে কি আছে? মৌলিক ধাতু। তাহলে এটাকে বলে বিশেষণ প্লাস মৌলিক ধাতু সমান সমান মিশ্র ধাতু। কনকন আছে, কনকন একটা অনুকার, এরপরে আকার, অনুকার প্লাস যদি হয় তাহলে তার নাম হচ্ছে কি? মিশ্র ধাতু। কনকন এরপরে কি আছে? কর, একটা হচ্ছে মৌলিক ধাতু, তাহলে এটার নাম হচ্ছে কি? কনকন প্লাস মৌলিক ধাতু কর। তাহলে অনুকার প্লাস মৌলিক ধাতু সমান সমান মিশ্র ধাতু। একজনে বুঝাবেন, কে বুঝাইতে পারবেন? কে বুঝান? মিথিলা বুঝান। কেয়া? বেতাচ্ছে, হ্যাঁ, বেতা এখানে আকার, বেতাচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্যের সাথে প্রত্যয়টা যুক্ত হয়ে হ্যাঁ, নাম পদ। হ্যাঁ। তারপরে হচ্ছে যোগ, কর, যোগ এটা বিশেষ্য, আর কর এটা হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতু। হ্যাঁ, দুইটা একত্রে হচ্ছে মিশ্র। হ্যাঁ। ধমকাচ্ছে, ধমকা এখানে ধমক আকার, যোগ ধমক যোগ এটা বিশেষণ। হুম, এখানে আকার প্রত্যয়টা যুক্ত হয়েছে নাম, নাম হ্যাঁ, পদ। হ্যাঁ। আর লজ্জা, কর, লজ্জা হচ্ছে বিশেষণ, আর কর, কর হচ্ছে মৌলিক ধাতু। হুম, দুইটা একত্রে যুক্ত হয়েছে মিশ্র ধাতু। হুম, কনকনাচ্ছে, কনকন এটা হচ্ছে অনুকার, হুম, এখানে প্রত্যয় যুক্ত হয়েছে নামপদ। হুম, কনকন করছে, কনকন এটা অনুকার, আর কর এটা হচ্ছে মৌলিক ধাতু। দুইটা হুম, একত্রে হয়েছে মিশ্র ধাতু। হুম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন অভিযান, মিথিলা। স্যার এখানে প্রথমে আছে বেতাচ্ছে, হ্যাঁ, বেত এটা নাম, তার সাথে একটা আ প্রত্যয় যুক্ত হয়ে এটা হয়েছে নাম ধাতু। আর জি। যোগ কর, যোগ আছে একটা স্যার যোগটাকে স্যার মৌলিক নাকি যেন একটা বলছিলেন স্যার? যোগ বিশেষ্য। যোগ যোগ বিশেষ্য, বিশেষ্য, তার সাথে আছে কর, এটা একটা কর হচ্ছে একটা মিশ্র মৌলিক ধাতু, ধাতু। মৌলিক ধাতু, হ্যাঁ, মৌলিক ধাতু, এটা মিলে হয়েছে মিশ্র, মিশ্র ক্রিয়া, মিশ্র ধাতুর মিশ্র ক্রিয়া। মিশ্র ধাতুর ক্রিয়া। আর হ্যাঁ, এখানে আছে ধমক, ধমক একটা বিশেষ্য, আর তার সাথে একটা আ প্রত্যয় যুক্ত হয়েছে হ্যাঁ, বিশেষণের মানে নাম ধাতু। হ্যাঁ। আর লজ্জা এটা একটা বিশেষণ, কিন্তু তার সাথে একটা কর, হুম, মিশ্র ধাতু, এই কারণে এটা হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। হুম, আর একটা হচ্ছে কনকন, হুম। কনকন একটি অনুকার, তার সাথে আছে আ প্রত্যয় যুক্ত হয়েছে নাম ধাতু। আর Yes. কনকন এটা একটা অনুকর, কিন্তু তার সাথে কর একটি মিশ্র ধাতু, এ কারণে এটা হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। তাহলে এক লাইনে বলেন তো, বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার থাকলে নাম ধাতু, আকার নাই অন্য কিছু কিছু আছে তাহলে তার নামই হচ্ছে মৌলিক ধাতুর ক্রিয়া। বুঝছেন? জি জি স্যার। স্যার। অনেক কঠিন? না স্যার। না, গুড। তাহলে আমাদের দরকার হচ্ছে কি? অব্যয় পদ পড়ছি। এখন যাবেন হচ্ছে কি কোথায়? অব্যয় শেষ, সর্বনাম পদ। বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে বলে সর্বনাম। বোর্ড বইয়ে যা আছে রিডিং পড়বেন। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে কি? কোনো একটা শব্দ দ্বারা যদি কোনো কিছুর নাম বোঝাই তবে তাকে কি বলে? বিশেষ্য বলে। কোনো একটা শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝাবে, শুধু নাম, তাহলে তার নাম বিশেষ্য। রহিম,
স্পেসিফিক কোনো নাম বুঝাইলে তবে তাকে বলে হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। পদ্মা সংজ্ঞাবাচক বিশেষ্য, বক সংজ্ঞাবাচক বিশেষ্য। রহিমের জাত কি? মানুষ। রহিমের মানুষ। জাত কি? মানুষ। পদ্মার জাত কি? নদী। নদীর জাত, বকের জাত কি? প্রাণী। পাখির। পাখি। জাতিবাচক বিশেষ্য, কয়েকটা মানুষ একসাথে মিললে আমরা তারা কি বলি? জনতা। এটা সমষ্টিবাচক। কয়েকটা নদী একসাথে বসলে তাহলে আমরা তাকে কি বলি? মোহনা। মোহনা। কয়েকটা পাখি একসাথে বসলে তাকে আমরা কি বলি? ঝাঁক। বলে না, যাকে যাকে পাখি উঠছে ঝাঁক। মাটি, পানি, লবণ, চিনি এটাকে বলে দ্রব্য, দ্রব্য বা বস্তু। দেখার বাপকে বলে দর্শন, শোয়ার বাপকে শয়ন, খাওয়ার বাপকে ভোজন। হ্যাঁ, দর্শন, ভোজন, শয়ন, শয়ন, এই টাইপের শব্দগুলোকে বলে হচ্ছে কি? এই ভাববাচক বিশেষ্য। মধুরতা, তিক্ততা, এগুলো পরীক্ষায় আসে না বিসিএসে। বিশেষণ, কোনো কিছু দোষ বা গুণ বোঝাইলে 5টা জিনিস, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাইলে তাকে বলে বিশেষণ। বিশেষণ 2 প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা নাম হচ্ছে ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। নাম বিশেষণ মানে কি? বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ বোঝাই। এই যে 10টা সংখ্যা দেয়া আছে, 10টা যা আছে তাই পড়বেন। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, এরকম। বিঘাটেক জমি, বিঘাটেক 70 পৃষ্ঠা, 1000 লোক, তাজা মাছ, চৌকস লোক, অবস্থা। যদি বোঝাই তবে তার নাম হচ্ছে নাম বিশেষণ। এটা বুঝতে হবে। ভাব বিশেষণ, ভাব বিশেষণ মানে কি? সংক্ষেপে একটা ওয়ার্ডে বোঝেন। একটা বিশেষণ যদি একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ যদি আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে তবে তাকে বলে বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ যদি অব্যয়ের দোষ বা গুণ বলে তাকে বলে অব্যয়ের বিশেষণ। একটা বিশেষণ যদি একটা বাক্যের দোষ বা গুণ বলে তাকে বলে বাক্যের বিশেষণ। খুব খেয়াল করে দেখুন, দ্রুত একটা অবস্থা বিশেষণ, চলে এটা একটা ক্রিয়া, দ্রুত চলে এটাকে বলে ক্রিয়া বিশেষণ। রকেট অতি দ্রুত চলে, কেমন চলে? অতি দ্রুত। কেমন চলে? অতি দ্রুত। অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে, একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে, একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে তবে তাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ আরেকটা বিশেষণের দোষ বা গুণ বললে তাকে বলে বিশেষণের বিশেষণ। দিক তারে, শতদিক, নির্লজ্জ যে জন, শত মানে সংখ্যা, দিক মানে ধিক্কার, শত মানে সংখ্যা বিশেষণ, দিক মানে ধিক্কার, শত মানে সংখ্যা, দিক মানে ধিক্কার, শত মানে সংখ্যা, দিক মানে ধিক্কার। এটা একটু সঞ্জিত তোমার কাছে চাইছি, তো দিয়েছে। হ্যাঁ, এখন এটা পিডিএফ করে দিবে, কালকে সকালে এটার ক্লাস। কি এই তুমি আইসা এখানে শুয়ে থাকো, যাও এটা দিয়ে আইসা তুমি শুয়ে থাকবো, যাও। এখন আসুন, দিকতারের শতদিক, নির্লজ্জ যে জন, সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম। সৌভাগ্যক্রমে, এখন সৌভাগ্যক্রমে শব্দটা দ্বারা কাকে বোঝাই? এবার কে, না আমি কে, নাকি চাকরি কে, নাকি পেলাম কে, না পুরো বাক্যকে? পুরো বাক্যকে। দেখুন, একটা শব্দ যদি আরেকটা শব্দের দোষ বা গুণ বলে তার নাম বিশেষণ। যদি একটা বিশেষ্যের দোষ বা গুণ বলে তাহলে তার নাম হচ্ছে কি? নাম বিশেষণ। সরি, ক্রিয়ার দোষ বা গুণ বলে ক্রিয়া বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বলে বাক্যের বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বলে অব্যয়ের বিশেষণ। কেয়া, এই 4টা লাইন বোঝান। কোনো বাক্যে যদি ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা বোঝায় তাহলে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, না, শুধু আর ক্রিয়ার দোষ বা গুণ বোঝাইলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, সরি স্যার। আর বিশেষণের যদি দোষ, গুণ বোঝায় তাহলে বিশেষণের বিশেষণ। হুম, অব্যয়ের দোষ, গুণ বোঝালে অব্যয়ের বিশেষণ। হুম, বাক্যের দোষ, গুণ বোঝালে বাক্যের বিশেষণ। গুড। আর মিথিলা, উদাহরণ 4টা বোঝান। স্যার এখানে আছে দ্রুত চলে। হ্যাঁ। কেমন চলে? দ্রুত চলে। হুম, এখানে ক্রিয়ার বিশেষণ অতি দ্রুত, হুম। মানে বিশেষণ। অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। একটা বিশেষণ যদি আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে তাকে বলে বিশেষণের বিশেষণ। বিশেষণ। আর শতধিক অব্যয়ের বিশেষণ। এখানে শত একটি সংখ্যা হুম, আর ধিক একটি বিশেষণ, হ্যাঁ, এই কারণে অব্যয়ের বিশেষণ। হুম, আর সৌভাগ্যক্রমে, হ্যাঁ, এখানে সৌভাগ্যক্রমে এ যাত্রায় বেঁচে গেলাম। হ্যাঁ, এটা যদি তাহলে এখানে টোটাল বাক্যটাকেই বোঝাইছে, যার কারণে বাক্যের বিশেষণ। হ্যাঁ, গুড।
একটা বাক্যকে বিশেষায়িত করলে বাক্যের বিশেষণ শেষ। এখন আমরা যাব, এই ছিল আমাদের পদ প্রকরণ। এখন আমরা যাব শব্দের শ্রেণী বিভাগ। উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি। শব্দের শ্রেণী বিভাগে যাব। শব্দের শ্রেণী বিভাগ। শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দ। দেখুন, খ, খ একটা কি বর্ণ, আবার একটা শব্দ। খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। খতে চড়ে যে অথবা আকাশে চড়ে যে তাকে আমরা কি বলি? খেচর। খতে চললেও খেচর, আকাশে চললেও কি? খেচর। এই শব্দ প্রথমত 3 প্রকার, উৎসগতভাবে 5 প্রকার, গঠনগতভাবে 2 প্রকার, অর্থগতভাবে 3 প্রকার। আমরা প্রথমে যাব গঠনগত দিক থেকে শব্দ। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, মৌলিক এবং সাধিত। মৌলিক মানে কি? যাকে ভাঙা যায় নাকি যায় না? তাকে ভাঙা যায় না। যেমন ভাই, এটারে কি ভাঙা যায়? যায় না, এটা একটা মৌলিক। বোন, এটাকেও ভাঙা যায় না, এটাও একটা মৌলিক। যখন আমি একসাথে বলবো ভাই বোন, তাহলে এটার নাম হবে কি? এটা সাধিত শব্দ হয়ে সাধিত, যাবে। কারণ ভেঙে ফেলছি। ভাঙলে 2টা অর্থ পাওয়া যায়, একটা ভাই একটা বোন। একটা ভাই একটা বোন, 2টা অর্থ পাওয়া যায়। যেহেতু 2টা অর্থ পাওয়া যায়, তবে তাকে বলে হচ্ছে কি? সাধিত শব্দ। খুব খেয়াল করে বুঝেন, যাকে ভাঙলে আলাদা অর্থ পাওয়া যায়। তো গোলাপ থেকে, মৌলিক থেকে 4টা শব্দ থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে। কি কি? গোলাপ, আপ, লাল, নাক, নাক, লাল, 3। গোলাপ, নাক, লাল, 3। দেখুন তো বোর্ড বইয়ে কয়টা উদাহরণ লেখা আছে? বোর্ড বইয়ে গোলাপ, 4টায়। নাক, লাল, 3। গোলাপ, নাক, লাল, 3। আবার বলুন, কয়টা শব্দ দেয়া আছে? 4টা। কি কি? গোলাপ, গোলাপ, নাক, লাল, 3। গোলাপ, নাক, লাল, 3। শেষ। এই 4টা শব্দ পরীক্ষা আসে, আর বাইরে আসে না। তাহলে বলুন, গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার, কি কি? মৌলিক শব্দ, মৌলিক সাধিত। শব্দ, সাধিত শব্দ। মৌলিক মানে কি? ভাঙা যায় নাকি যায় না? তাকে ভাঙা যায় না। ভাঙা যায় না। ভাঙা যায় না। আর না, সাধিত কি? ভাঙা যায় নাকি ভাঙা যায় না? ভাঙা ভাঙা যায়। যায়। ভাঙা যায়, তার নাম সাধিত। আর যদি ভাঙা না যায়, তাহলে তার নাম কি? মৌলিক। মৌলিক শব্দ। শেষ। এই দুটো বুঝছেন তো? জি স্যার। এখন আমরা যাব অর্থগত দিক থেকে। শব্দ 3 প্রকার, যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যুগরূঢ়। যৌগিক মানে কি? যে সকল শব্দের অর্থ, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল। মিল। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল বা একই থাকে তাকে বলে হচ্ছে কি? যৌগিক। যেমন সাংবাদিক যে সংবাদ দেয়, দৌহিত্র, দুহিতার কন্যা মানে হচ্ছে নাতিন। কর্তব্য, যা করা উচিত, যা করা উচিত, কৃযুক্তব্য, কর্তব্য। তাহলে খেয়াল করুন, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, তাকে বলে কি? যৌগিক। যদি একেবারে ভিন্ন থাকে, 100% ভিন্ন থাকে, তবে তার নাম রুড়ি। হচ্ছে কি? রূঢ় বা রূঢ়ি। 100% যদি ভিন্ন থাকে, তবে তাকে বলে কি? রূঢ় বা রূঢ়ি। হস্তি বলতে আমরা কি বুঝি? হাতিকে। হাতি। হাতিকে। কিন্তু উৎপত্তির সময় বলা হতো হস্তি মানে কি? হস্তযুগ ইন, যার হাত আছে তাকে বলা হতো হস্তি। এখন তো আপনারও হাত আছে। আগে উৎপত্তির সময় মানুষকে বলা হতো হস্তি। এখন যদি আপনাকে বলি, এই হস্তি এদিকে আসুন, আপনার কেমন লাগবে? এই কথা বলেন, আপনার কি ভালো লাগবে? না স্যার। কার ভালো লাগবে একটু শুনি, যে আমার হস্তি বললে আমার ভালো লাগে। এমন কেউ আছেন যাকে হস্তি বললে আপনার ভালো লাগে? তাহলে উৎপত্তির সময় বুঝাতো কি? হস্তি মানে কি? একটা প্রাণী। আর এখন আমরা কি বুঝি? একটা প্রাণী। আর উৎপত্তির সময় বোঝানো হতো হস্ত আছে যার। তাহলে দুটো কি এক জিনিস না ভিন্ন জিনিস? মানুষ আর হাতি দুটো কি এক না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। গবেষণা মানে কোনো কিছু নিয়ে গভীরতম অর্থ অধ্যয়ন ও পর্যালোচনা, এটা হচ্ছে ব্যবহারিক। আর উচ্চগত অর্থ হচ্ছে গরু খোঁজা। এখন গরু হারিয়ে গেলে হাম্বা হাম্বা বলে গরু খোঁজা, আর কোনো কিছু বারবার চেষ্টা করা। আমরা মাস্টার শেষ করে একটা কোর্স করেছি, তার নাম হচ্ছে এমফিল, মাস্টার্স অফ ফিলোসফি, গবেষণা। কোনো কিছু নিয়ে বারবার চেষ্টা করাকে বলে গবেষণা। আর এখানে অর্থ হচ্ছে কি? গরু খোঁজা। তাহলে কি দেখতে পাই? উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক নাকি 100% ভিন্ন? 100% ভিন্ন। তাহলে তার নাম হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যুগরু শব্দ, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 50% মিলবে আর 50% মিলবে না। 50% মিলবে আর 50% মিলবে না, তবে তাকে বলে কি? যুগরু শব্দ। কিছুটা মিলে, কিছুটা মিলে না, কিছুটা মিলে, কিছুটা মিলে না, তবে তাকে কি বলে?
যুগরুর শব্দ, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কিছুটা মিলে আর কিছুটা মিলে না, তবে তাকে বলে হচ্ছে কি যুগরুর শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ শব্দের অর্থ কি? পঙ্কে জন্মে যা, তাকে বলে পঙ্কজ। পঙ্কে অনেক কিছু জন্মে, পঙ্ক মানে কাদামাটি, কাদামাটিতে শাপলা, শৈবাল, শালুক অনেক কিছু জন্মে, তাদের মধ্যে থেকে স্পেসিফিক একটাকে বোঝায় পদ্ম। বলবেন হ্যাঁ? লাগছে আমার চার্জার সবচেয়ে চেয়েছে। আচ্ছা, দেখুন যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না, 100% ভিন্নও না, 100% মিলও না, তবে তাকে বলে হচ্ছে কি রুর বা রুরি। 100% মিল থাকলে যৌগিক, 100% অমিল থাকলে হচ্ছে যুগরুর। 100% অমিল থাকলে হবে যুগরুর, কিছুটা মিলে কিছুটা মিলে না, এমন যদি হয় তবে তাকে বলে হচ্ছে যুগরুর। তিনটা শব্দের সংজ্ঞা বলছি, বুঝতে পারছেন কিছু? জি স্যার। তাহলে 100% মিল, 100% অমিল, 100% মিল, 100% অমিল, 50-50, কিছুটা মিলবে কিছুটা মিলবে না, কিছুটা মিলবে কিছুটা মিলবে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, একটা স্ক্রিনশট নেবেন, অর্থগত দিক থেকে শব্দ একটা স্ক্রিনশট নেবেন। কি কি স্ক্রিনশট দেখুন? মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে পিতৃহীন মিতালি ও দৌহিত্রকে সাথে নিয়ে টিকা মারতে গেল। রাজপুত, আগে বুঝতাম কি সকল ছেলেকেই, এখন বুঝি রাজার ছেলে স্পেশাল। আচ্ছা, আগে বুঝেন রুড়োটা। সন্দেশ, আগে বুঝতাম কি মিষ্টি জাতীয় খাবার, এখন বুঝি। আর আগে বুঝতাম সংবাদ দেওয়া। প্রবীণ, যে বুড়া মানুষ, এখন বুঝি। আগে বুঝতাম যে সুন্দর বাঁশি বাজাই। পাঞ্জাবি, এখন বুঝি একটা ড্রেস, আগে বুঝতাম একটা জাতি, পাঞ্জাব প্রদেশের মানুষ। এরপরে কি আছে? বাঁশি, এখন বুঝি একটা সুরের যন্ত্র, আগে বুঝতাম কি, এখন আমরা একটা সুরের যন্ত্রকে বুঝি, কিন্তু আগে কি বুঝতাম? যা বাঁশ দ্বারা যা বানানো যায় সব বাঁশি। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না, তবে তাকে বলে হচ্ছে যুগরুর শব্দ। হ্যাঁ, নাজমুল ভাই ফোন দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, যুগরুর মানে রাজপুত বলতে আগে সকল ছেলেকে বোঝাইতো, একটা জাতের ছেলে, আর এখন রাজার ছেলে। মন্দির, আগে সকল ঘরকে মন্দির বলা হতো, এখন স্পেসিফিক শুধু উপাসনালয়কে মন্দির বলে। আগে সকল খাবারকে অন্ন বলতো, এখন শুধু ভাতকে বলে। আগে যে পানিতে যে পানি দিত তাকে বলে জলদি, যে পানি ধরন করে, বোতলে পানি থাকে, পুকুরে পানি থাকে, নদীতে থাকে, সাগরে থাকে, তাদের মধ্যে থেকে সবাইকে না বুঝিয়ে শুধু সাগরকে বোঝাই। বলদ, বলদ মানে হচ্ছে যে বল দেয় তাকে বলে হচ্ছে কি বলদ। এখন ফ্যান ঘুরে বল দেয়, আমি আপনাকে ধাক্কা দিলাম, আমাকে বলদ বলবে, কারণ আমি তো বল দিয়েছি। যে বল দেয় তাকে বলদ বলে। এখন আসুন তাদের মধ্যে থেকে স্পেসিফিক সবাইকে না বুঝিয়ে, গরুর মধ্যে ষাঁড় গরুকে নপুংসক করে দিলে তাকে বলদ বলে। মহাযাত্রা, আগে আনন্দের যাত্রাকে বোঝাইতো, এখন লাশ নিয়ে কষ্টের যাত্রাকে বোঝায়, লাশ নিয়ে যাত্রা। আর যৌগিক মানে কি, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, তাকে বলে হচ্ছে কি যৌগিক। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কেন? হ্যাঁ, 10 মিনিটের জন্য না একবারে? নাজমুল ভাই আমাকে বললো যে একবারে দিতে, আমার ক্লাস শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ, শেষ, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আসুন, এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়েছেন? স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। জি স্যার। এখন যাব আমরা উৎসগত দিক থেকে শব্দ। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? 5 প্রকার। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। দেখুন, তৎসম মানে কি, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসছে। চন্দ্র, একটু পরিবর্তন হলে অর্ধ তৎসম, আবার পরিবর্তন হলে তদ্ভব। সর্প, এটা তৎসম, একটু পরিবর্তন হলে সপ্প, অর্ধ তৎসম। সাপ, এটার নাম হচ্ছে কি তদ্ভব। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। প্রাচীনকালে আমার আপনার পিতৃপুরুষ যারা ছিল, এরা যে শব্দগুলো ব্যবহার করতো এদেরকে বলে হচ্ছে কি দেশি। আর বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা বাংলায় এসে যে শব্দগুলো ব্যবহার করেছে তার নাম বিদেশি। যেমন রোজা, এটা একটা ফার্সি শব্দ, অর্থ কি উপবাস বা বিরত থাকা। নামাজ, এটা আর ফার্সি শব্দ, অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। এরকম। এখন এই অধ্যায় থেকে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো শুধু মুখস্থ করবেন, কোন সালে কোন প্রশ্ন আসছে। আচ্ছা, আপনারা হয়তো জানেন না, আমাদের বিদ্যাবাড়িতে আজকে একটা প্রোগ্রাম আছে। আমাদের বিদ্যাবাড়ির, এটা তো আপনারা জব কোচিং করতেছেন,
আর একটা নতুন একটা পার্ট শুরু করেছে আইটি সেক্টর, অর্থাৎ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এটার একটা উদ্বোধনী অনুষ্ঠান, আমাকে বেশ আধা ঘন্টা ধরে বলতেছে ক্লাসটা ছেড়ে দেন ছেড়ে দেন। আমি ভাবলাম না, একটু শেষে নিয়ে যাই, এরপরে আজকে ছেড়ে দিচ্ছি। আগামী ক্লাসে যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আমি এটা সলিউশন করে দেব। বুঝতে পারছেন? আমার একটু প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার ওই যে উচ্চ আর উচ্চ মধ্য নিম্ন মধ্য, স্যার এটা আমার একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এটা 9-10 বুঝবে একটা চার্ট আছে, হ্যাঁ। এই চার্টটা আপনি একটু ভালো করে আগে দেখে রাখুন, দেখে রেখে একটু প্র্যাকটিস করুন। এরপর আগামী ক্লাসের শুরুতে আমাকে এটা একটু বললেন, আমি বুঝাই দেবো না। জি আগে স্যার। একটু দেখে রাখতে হবে আপনাকে। স্যার ঠিক আছে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।